বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়। জানাবো শেখ হাসিনার বিচার হবে যে আইনে, এবং সর্বশেষ জানাবো বিডিআর হত্যাকাণ্ডের কমিশন না গঠনের সিদ্ধান্তে নেটিজেনদের ধিক্কার, ক্ষোভ, প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা, মোদির পোস্ট নিয়ে সমালোচনার ঝড়। 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ। এদিকে 16 ডিসেম্বরকে ভারতও নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে। এই দিনকে কেন্দ্র করে সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পোস্টে তিনি লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখার সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদি আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। বাংলাদেশের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমকে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করেছেন মোদি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত টানাপোড়েনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশ সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও এই ফেসবুক পোস্টে মোদির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদির সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি। এছাড়া মোদির সেই পোস্টের কমেন্ট বক্সে প্রতিবাদী মন্তব্য করেছেন বাংলাদেশিরা। ওমর ফারুক নামে এক বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের বিজয় দিবস, ভারতের নয়। তানভীরুল ইসলাম নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল যেন পাকিস্তান থেকে বাংলাদেশ মুক্ত হতে পারে, কিন্তু মোদি এটাকে সম্পূর্ণভাবে নিজেদের যুদ্ধ এবং অর্জন হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে বাংলাদেশের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে। ওসমান গনি নামে একজন লিখেছেন, এটা আমাদের বিজয়, আপনি কিভাবে বলছেন এটা ভারতের জয়? মোদি বাড়াবাড়ি করছেন। এই পোস্টের জন্য আপনার বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। মোদির সেই পোস্টে এখন পর্যন্ত 1,35,000-এর বেশি রিয়াকশন এসেছে, যার মধ্যে 87,000ই হাসির। শেখ হাসিনার বিচার হবে যে আইনে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটা হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, 14 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক সচিব, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, শীর্ষ পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তির বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে 1973 এর সেই আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধিত এই আইনে বিচার হবে 5 আগস্ট পর্যন্ত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চালানোর অপরাধে অভিযুক্তদের। এদের বিচারে সংশোধিত অধ্যাদেশে 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো গুমের অভিযোগও বিচারের আওতায় আনা হয়েছে, তবে যুক্ত করা হয়নি দলের বিচারের কথা। গত 24 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ 2024 করা হয়েছে। পরদিন এ বিষয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, আইনটি সংশোধন করে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। আইনে যেসব দুর্বলতা ছিল ও আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো আইনটি সম্পর্কে তোলা হতো, সেসবের সমাধান করে এই সংশোধনী আনা হয়েছে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ডিফেন্সকে প্রস্তুত করার জন্য আগে আসামিদের 3 সপ্তাহ সময় দেওয়া হতো, এখন তা বাড়িয়ে 6 সপ্তাহ করা হয়েছে। আগে প্রসিকিউশন সীমিত নথিপত্র ডিফেন্সকে দিতে পারত, এখন যে কোনো নথিপত্র আদালতের কাছে চাইলে পাবে। তিনি আরও জানান, অভিযোগের শুনানির সময় ডিফেন্সকে তার সব সাক্ষীর নাম বা তালিকা দিতে হতো। এখন বিচারের যে কোনো সময় সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির করতে পারবে ডিফেন্স। আগে সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে ওই আইনে বিচার করা যেত,
এখন এর পরিবর্তে মেম্বার অব ডিসিপ্লিনারি ফোর্স বা 3 বাহিনীর সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা ও আনসার বাহিনীকেও এই আইনে বিচার করা যাবে। দলের বিচার নিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানান, এই আইনে রাজনৈতিক দল বা সংগঠনকে বিচারের আওতায় আনতে কোনো বিধান রাখা হয়নি, কারণ এর জন্য অন্যান্য আইন আছে। আরেক প্রসিকিউটর শাইখ মাহদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের নতুন সংশোধনীতে উল্লেখযোগ্য পরিবর্তনগুলো তুলে ধরেছেন। সেগুলো হলো, এক আইন অনুসারে অপরাধের এখতিয়ারের ভৌগোলিক ক্ষেত্র ছিল শুধু বাংলাদেশ, এখন এর এখতিয়ার বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরেও বিস্তৃত করা হয়েছে। অর্থাৎ দেশের বাইরে থেকেও যদি কোনো ব্যক্তি আইনের সংজ্ঞায়িত কোনো অপরাধ করেন, সেক্ষেত্রে তার বিচারও এখানে হওয়া সম্ভব। 2 আইনে ইতিপূর্বে বাহিনী বলতে শুধু সামরিক বাহিনীকে বোঝালেও নতুন রূপে ডিসিপ্লিন ফোর্স হিসেবে বাহিনীগুলোকে আনা হয়েছে, যেখানে সামরিক 3 বাহিনী ছাড়াও এর সাথে সাথে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার সহ আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীও অন্তর্ভুক্ত হবে। এর পাশাপাশি গোয়েন্দা সংস্থার দায় আনা হয়েছে, অর্থাৎ কোনো গোয়েন্দা সংস্থা যদি অপরাধের সাথে যুক্ত থাকে সেক্ষেত্রে তাদেরও বিচার করা হবে। 3 অপরাধের সংজ্ঞায় ধারা 3A মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ডের মতো করে বিশেষত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর সংজ্ঞা এবং ব্যাখ্যার আলোকে সাজানো হয়েছে এবং অপরাধ হিসেবে বিদ্যমান অপরাধের সাথে সাথে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানব পাচার, যৌন নির্যাতন, যৌন দাসত্ব এগুলো যুক্ত করা হয়েছে। একই সাথে অপরাধের জন্য দায়বদ্ধতার ধারাটি আরও বিস্তৃত করা হয়েছে। 4 নতুন সংশোধনীর আলোকে আদালত চাইলে বিচারিক প্রক্রিয়ায় অডিও ভিডিও রেকর্ড করতে পারবেন এবং প্রয়োজন মনে করলে তা অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে প্রচারের নির্দেশনাও দিতে পারবেন। জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সমূহের প্রতিনিধিরা বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে ভার্চুয়াল শুনানি ও সাক্ষ্য গ্রহণের সুযোগও থাকবে। বার কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে বিদেশি আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। 5 একটি গুরুত্বপূর্ণ সংযোজন হচ্ছে, যদি এই আদালতে কোনো অভিযোগ আসার পর দেখা যায় যে এটা মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার অভিযোগ নয়, সেক্ষেত্রে সেই মামলা যথাযথ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেওয়া হবে। 6 নতুন সংশোধনীতে আসামির অধিকার সম্পর্কে বিস্তারিত বিবরণ আনা হয়েছে। আসামি পক্ষ প্রসিকিউশনের কাছ থেকে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও ডকুমেন্ট পাওয়ার অধিকারী হবে। এছাড়া আসামি পক্ষ তাদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় এবং সুবিধা পাবেন এবং গ্রেপ্তারকালীন অবস্থায় কোনো ধরনের নির্যাতন থেকে আইনানুগ সুরক্ষা পাবেন। 7 এই আইনের সবচেয়ে বেশি সমালোচিত সাক্ষ্য সংক্রান্ত পুরনো বিধানটি বাতিল করে নতুন বিধান আনা হয়েছে, যেখানে সিসি ক্যামেরা, ড্রোন ফুটেজ, মোবাইল ফোনের ডেটা ইত্যাদি সর্বাধুনিক ডিজিটাল সাক্ষ্য সহ কোন কোন বিষয় বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য হিসেবে আনা যাবে তার সুস্পষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। সাক্ষ্যের গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করার বিধান রাখা হয়েছে এবং ট্রাইব্যুনাল যদি কোনো সাক্ষ্যকে অগ্রহণযোগ্য হিসেবে ঘোষণা করে, সেক্ষেত্রে সেটি আর বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে না। এর পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার বিধান লঙ্ঘন করে সংগৃহীত কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, বিশেষত যদি এই ধরনের সাক্ষ্য বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। 8 নতুন সংশোধনীতে ভিকটিমের জন্য ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। এই ক্ষতিপূরণ অপরাধী ব্যক্তি নিজে দেবেন বা তাদের সম্পদ থেকে আদায় করা হবে বা রাষ্ট্র বহন করবে। এছাড়া ভিকটিম এবং সাক্ষীদের সুরক্ষার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে ট্রাইব্যুনাল আদেশ দিতে পারবেন। আর ট্রাইব্যুনালের আদেশ অমান্য করা হলে যদি আদালত অবমাননার দায়ে কারো বিরুদ্ধে কোনো আদেশ হয়, এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্তর্বর্তীকালীন আপিল করা যাবে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলে ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যেতে পারবেন, যেন কোনো ধরনের অযাচিত বিলম্ব না হয়। বিডিআর হত্যাকাণ্ডের কমিশন না গঠনের সিদ্ধান্তে নেটিজেনদের ধিক্কার, ক্ষোভ, প্রতিবাদ। 2009 সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তবে এই হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেছেন, এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমজনতা ধিক্কার, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। গতকাল রোববার রাত থেকেই অনেক শুভাকাঙ্ক্ষী ও উদ্বিগ্ন পাঠক দৈনিক ইনকিলাবে ফোন দিয়ে জানতে চেয়েছেন এই তথ্য সত্য না মিথ্যা। এছাড়াও দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে হাজারো মেসেজ দিয়েছেন ফলোয়ার্সরা। নেটিজেনরা বলেন, গুম কমিশন না করা মানে বিডিআর হত্যাকাণ্ডের বিচারও করা হবে না। এর দায় আইন মন্ত্রণালয়কেও নিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।